আপেক্ষিক বা আপেক্ষিকতা এই কথাটির সাথে প্রায় আমরা সবাই পরিচিত, বিশেষ করে সায়েন্সের স্টুডেন্টরা বেশি পরিচিত। কারণ ফিজিক্স এবং কেমিস্ট্রি যখন তারা পড়তে যায় তখন বিভিন্ন টপিক থাকে এই আপেক্ষিক বা আপেক্ষিকতার উপরে। আপেক্ষিকতার কথা বললেই বিখ্যাত সেই আপেক্ষিক তত্ত্বের কথা মনে পড়ে যায়। 19 শতাব্দীর প্রথম দিকে বিজ্ঞানী আলবার্ট আইনস্টাইন তার আপেক্ষিক থিওরিটি প্রকাশ করেন। তার সেই আপেক্ষিক থিওরিটি দুইটি ভাগে বিভক্ত ছিল। প্রথমটি ছিল স্পেশাল থিওরি অফ রিলেটিভিটি অর্থাৎ বিশেষ আপেক্ষিক তত্ত্ব, দ্বিতীয়টি ছিল জেনারেল থিওরি অফ রিলেটিভিটি অর্থাৎ আপেক্ষিকতার সাধারণ তত্ত্ব। তো 1905 সালের দিকে তিনি তার স্পেশাল থিওরি অফ রিলেটিভিটি অর্থাৎ বিশেষ আপেক্ষিক তত্ত্ব প্রকাশ করেন এবং 1915 সালের দিকে তার সাধারণ যে তত্ত্বটি রয়েছে আপেক্ষিকতার সেটি প্রকাশ করেন। তো আমরা আজকে ওই দিকে যাচ্ছি না, আজকে আমাদের মূল টপিকটা হচ্ছে আপেক্ষিক বা আপেক্ষিকতা বিষয়টি আসলে কি, আপেক্ষিক বা আপেক্ষিকতার মানে কি। তো আমরা প্রথমে এই আপেক্ষিক বা আপেক্ষিকতার কথাটি বোঝার জন্য অনেকগুলো সিমিলার ওয়ার্ড দেখব বাংলাতে এবং ইংরেজিতে, এবং তার বিপরীত ওয়ার্ডগুলো দেখব বাংলাতে এবং ইংরেজিতে। তারপরে আমরা এই আপেক্ষিক বা আপেক্ষিকতার সংজ্ঞা দেখব, তারপরে আরও বিভিন্ন সংজ্ঞা বিভিন্ন ক্ষেত্রে উদাহরণ সহকারে দেখব। এই হচ্ছে আমার টোটাল যে পয়েন্টটা আছে এই ভিডিওর সেটা। তো আমরা শুরু করছি। তো আমি এখানে লিখে রেখেছি যে আপেক্ষিক শব্দের সমার্থক শব্দ এখানে বাংলাতে অপেক্ষিত, তুলনামূলক, তারপর হচ্ছে পরস্পর নির্ভরশীল, সম্বন্ধযুক্ত, কোনো কিছু সাপেক্ষে, পরস্পর সম্পর্কযুক্ত, সঙ্গতিপূর্ণ ইত্যাদি। আর ইংরেজিতে তার সমার্থক শব্দগুলো হচ্ছে রিলেটিভ, কোরিলেটিভ, কম্পারেটিভ, রিলেটিভিস্টিক, মিউচুয়াল, কোরেসপন্ডিং। এ হচ্ছে আপেক্ষিক শব্দের সমার্থক ইংরেজিতে এবং বাংলাতে। তারপর হচ্ছে আপেক্ষিক শব্দের বিপরীত শব্দ বাংলাতে হচ্ছে চরম, পরম, চরম, নিশ্চিত, চূড়ান্ত, অদ্বিতীয়, অসীম, খাঁটি, শ্রেষ্ঠ, বিশুদ্ধ। তারপর ইংরেজিতে হচ্ছে অ্যাবসলিউট, আলটিমেট, আটমোস্ট। তারপর হচ্ছে গ্রেট, সুপারলেটিভ, এক্সট্রিম, ফুলফিলড, ফাইনাল অ্যান্ড কমপ্লিশন। এই হচ্ছিল টোটাল যে আপেক্ষিক বা আপেক্ষিকতার এখানে আরেকটু বিষয় হচ্ছে যে আপেক্ষিকতার বিষয়টা হচ্ছে আপেক্ষিকতা, এটার ইংরেজিতে হচ্ছে রিলেটিভিটি। তারপর হচ্ছে কম্পারেটিভনেস। আপেক্ষিকতার ইংরেজি হচ্ছে রিলেটিভিটি এবং কম্পারেটিভনেস। তো এখানে ইংরেজিতেও বললাম এবং বাংলাতেও বললাম, তার সিমিলার ওয়ার্ডগুলো বললাম এবং অ্যান্টোনিম ওয়ার্ডগুলো বললাম বোঝার স্বার্থে। তোমরা কিন্তু ভিডিও পজ করে এগুলো লিখতে পারো। আর আগে আরেকটু কথা বলে নিচ্ছি, এই সবগুলো কিন্তু আমি ইন্টারনেট থেকে কালেক্ট করেছি, তোমরা চাইলে ইন্টারনেটেও দেখতে পারো। তো এখন আমরা চলে যাব এই সংজ্ঞাতে। তো আমরা এখানে যে সংজ্ঞাটি দিয়েছি সেটি আসলে এভাবে লিখেছি যে আপেক্ষিক অর্থই হচ্ছে তুলনা। তো পরমের বিপরীতে হলো আপেক্ষিকতা, অর্থাৎ একটি সাপেক্ষে আরেকটি বিবেচনা করার নামই হচ্ছে আপেক্ষিকতা। অর্থাৎ আমরা বলি যে এই জায়গা থেকে এই জায়গা ভালো, ওই ছেলেটা থেকে এই ছেলেটা ভালো, আবার অমুক থেকে তমুক ভালো, এরকম আমরা বলে থাকি। তো আমরা এক দুইটা উদাহরণ দিয়ে দেখি। সেটা হচ্ছে যে আমরা যদি একটা গাড়িটি এই দিকে যাচ্ছে, তো গাড়িতে দুইজন রয়েছে, তো এই ব্যক্তির সাপেক্ষে এই ব্যক্তি হচ্ছে তার গতি হচ্ছে শূন্য বা স্থির। আবার পাশে থাকা আরেকটি লোক যদি দাঁড়িয়ে থাকে তাহলে তার সাপেক্ষে কিন্তু গাড়িটি গতিশীল। অর্থাৎ যদি এখানে আমরা দেই 40 কিলোমিটার পার আওয়ার, তার গতিগত 40 কিলোমিটার পার আওয়ার। আবার যদি বিপরীত দিক থেকে এই গাড়িটির বিপরীত দিক থেকে আরেকটি গাড়ি আসে, তার গতিও 40 কিলোমিটার পার আওয়ার। কিন্তু এখানে মজার বিষয় যেটা, সেটা হচ্ছে যে এই গাড়ির যে গতিটি রয়েছে, এই ব্যক্তিগুলো মনে করবে যে এই গাড়ির গতি 40 + 40 = 80 কিলোমিটার পার আওয়ার। আর এটাই হচ্ছে আপেক্ষিকতা। এখন আমরা আরেকটি উদাহরণ দিয়ে দেখতে পারি। মনে করি যে একটি রকেট মহাশূন্যে যাচ্ছে, তার গতি প্রায় আলোর গতির সমান, 3 × 10⁸ মিটার পার সেকেন্ড। তো সে প্রায় এই গতির কাছাকাছি তার বেগ মহাশূন্যে যাত্রা শুরু করেছে। তো আমরা যদি এই রকেটের সাথে যদি একটি হেডলাইট লাগিয়ে দেই, অর্থাৎ আলোর একটি লাইট লাগিয়ে দেই, তাহলে কিন্তু দেখা যাবে যে তার যে গতি প্রায় এই গতি সমান, অর্থাৎ 3 × 10⁸ মিটার পার সেকেন্ড। রকেটের যে সম্মুখ দিকে যে লাইটটি লাগানো রয়েছে, সেই লাইটটির যে আলো যদি আমরা ধরি, তাহলে এই আলোর সাথে এই বেগের দ্বিগুণ বেগ পাওয়া যাবে, অর্থাৎ
3 × 10⁸ মিটার পার সেকেন্ড পাওয়া যাবে। এতে মনে হতে পারে রকেটে থাকা যে যাত্রীগুলো রয়েছে তারা কিন্তু পৃথিবীর তুলনায় মনে করবে যে তারা অনেক দৃঢ় গতিতে চলছে, অর্থাৎ সেখানকার 1 বছর পৃথিবীর অনেক বছরের সমান মনে হবে। এটাই হচ্ছে আপেক্ষিকতা। তো এখন আমরা বিভিন্ন ক্ষেত্রে আপেক্ষিকতার সংজ্ঞা এবং উদাহরণ সম্পর্কে জেনে নেব, অর্থাৎ এগুলো জানলেই আমাদের টোটাল যে আপেক্ষিক বা আপেক্ষিকতার একটা ভালো একটা ধারণা চলে আসবে। তো আমি এটা মুছে দেই। তো আপেক্ষিকতার বিভিন্ন সংজ্ঞা এবং উদাহরণের জন্য প্রথম যে সংজ্ঞাটি আমরা দেখব সেটি হচ্ছে যে আপেক্ষিক পারমাণবিক ভর বা রিলেটিভ অ্যাটমিক মাস। তো এখানে এই সংজ্ঞাটা আমরা এভাবে দিয়েছি যে কোনো মৌলের একটি পরমাণুর ভর কার্বন 12 পরমাণুর ভরের 12/1 তুলনায় যত গুণ ভারী হয় সেই সংখ্যাকে ওই মৌলের আপেক্ষিক পারমাণবিক ভর বলা হয়। এছাড়াও আরেকটি সংখ্যা রয়েছে এখানে, কোনো প্রসঙ্গ কাঠামো থেকে কোনো স্থির পর্যবেক্ষক কোনো বস্তুর যে ভর পরিমাপ করেন তাকে বস্তুটির আপেক্ষিক ভর বলে। এখানে প্রসঙ্গ কাঠামোটি হচ্ছে যে কোনো একটি বস্তু বা কোনো একটি পয়েন্টকে যদি আমরা পর্যবেক্ষণের জন্য ধরে নেই তাহলে সেটা হবে আসলে প্রসঙ্গ কাঠামো। তো এটা হচ্ছে আপেক্ষিক পারমাণবিক ভরের সংজ্ঞা। 2টি সংজ্ঞা আমি দিয়েছি। এখন একটি উদাহরণ দেবো যেটা তোমাদের কেমিস্ট্রি বই রয়েছে। তো আমি কিন্তু এই সংজ্ঞাগুলোর বিশ্লেষণ করছি না, কারণ বিশ্লেষণ করলে অনেক লম্বা হয়ে যাবে ভিডিওটা, যেটা তোমাদেরকে বোরিং করতে পারে। তো আমি এখন একটা উদাহরণ দিয়ে দিচ্ছি যে তোমাদের বই রয়েছে। তো এখানে নাইট্রোজেনের একটি পরমাণুর ভর যদি 2.32558 × 10⁻23 গ্রাম হয় তাহলে নাইট্রোজেনের আপেক্ষিক পারমাণবিক ভরটা কেমন হবে? তো আমরা কিন্তু সূত্র জানি, যে আমরা জানি মৌলের আপেক্ষিক পারমাণবিক ভর মৌলের একটি পরমাণুর ভর ভরের 1/। তো এই সবটার কিন্তু আরেকটি মান রয়েছে, সেটা হচ্ছে 1.66 × 10⁻24 গ্রাম। অর্থাৎ এটা কিন্তু এখানে বসায় দিলেই আমাদের উত্তরটা চলে আসবে। আমি বসায় দিচ্ছি, একটি পরমাণুর ভর হচ্ছে 2.10⁻24। তো এখন উত্তরটা হবে কত? উত্তরটা হবে 14। নাইট্রোজেনের আপেক্ষিক ভর। ওকে, তো আমরা আরো কয়েকটা সংজ্ঞা দেখে নিই এখন। তো এখানে আমরা আরো 2টা সংজ্ঞা, সেটা হচ্ছে যে আপেক্ষিক গতি বা রিলেটিভ মোশন। দুটি চলমান বস্তুর একটি সাপেক্ষে অপরটির গতিকে আপেক্ষিক গতি বলে। এবং আপেক্ষিক গুরুত্ব আমি কিন্তু শর্ট করে শুধু সংজ্ঞাগুলো আমি দিয়ে দিচ্ছি। সেটা হচ্ছে কোনো বস্তুর ওজন, আপেক্ষিক গুরুত্ব কোনো বস্তুর ওজন ও 4°C তাপমাত্রায় সমায়তন পানির ওজনের অনুপাতকে বস্তুর উপাদানের আপেক্ষিক গুরুত্ব বা ঘনত্ব বলে। আরো 2টা সংজ্ঞা দিয়ে আমি শেষ করে দিচ্ছি। গলনাঙ্কে তীর রেখে। তো আমরা শেষমেশ যে 2টি সংজ্ঞা দেখছি সেটি হচ্ছে আপেক্ষিক গলনের আপেক্ষিক সুপ্ততাপ, অর্থাৎ স্পেসিফিক ল্যাটেন্ট হিট অফ ফিউশন। তো এখানে সংজ্ঞাটি দেখতে পাচ্ছ যে গলনাঙ্কে তাপমাত্রা স্থির রেখে 1 কেজি ভরের কোনো কঠিন পদার্থকে কঠিন অবস্থা থেকে তরল অবস্থায় রূপান্তরিত করতে যে তাপের প্রয়োজন হয় তাকে ওই পদার্থের গলনের আপেক্ষিক সুপ্ততাপ বলে। আপেক্ষিক রোধ হচ্ছে কোনো নির্দিষ্ট তাপমাত্রায় একক দৈর্ঘ্য ও একক প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল বিশিষ্ট কোনো পরিবাহীর রোধকে ওই তাপমাত্রায় তার উপাদানের আপেক্ষিক রোধ বলে। তো আমরা সর্বোপরি আপেক্ষিক বা আপেক্ষিকতার উপরে অনেকগুলো কথা বললাম এবং অনেকগুলো সংজ্ঞা দেখলাম। আমি ফিজিক্স এবং কেমিস্ট্রির 2টা বইয়ের অনেকগুলো সংজ্ঞাগুলোকে মিক্স করে আপেক্ষিক কথাটি বোঝানোর চেষ্টা করেছি। অর্থাৎ সর্বোপরি আমরা যদি বলতে যাই যে আপেক্ষিক বলতে আসলে কোনো কিছুই চূড়ান্ত বা নিশ্চিত বা পরম নয়, অর্থাৎ অ্যাবসলিউট নয়। আমরা কিন্তু আপাত দৃষ্টিতে দেখি যে আমরা স্থির, কিন্তু মহাবিশ্বে পৃথিবীটাই তো ঘুরছে, তো অল টাইম সে ঘুরছে সূর্যের চারদিকে। সেই সাপেক্ষে আমরা নিজেরাও কি স্থির নই, গতিশীল। অর্থাৎ আপেক্ষিকভাবে আমরা কি স্থির, আবার কি স্থির নই, অর্থাৎ গতিশীল। এই বিষয়টা হচ্ছে আপেক্ষিক বা আপেক্ষিকতা, অর্থাৎ রিলেটিভ, অর্থাৎ তার সম্পর্কযুক্ত থাকবে, কোনো কিছু চূড়ান্ত বা নিশ্চিত নয়। তো আপেক্ষিকতা নিয়ে অনেক কথা বললাম। আমরা কোনো একটি ভিডিওতে আপেক্ষিক থিওরি সম্পর্কে আলোচনা করব। আজকে শুধুমাত্র আমরা আপেক্ষিক এবং আপেক্ষিকতা কথাটি বোঝানোর চেষ্টা করেছি। অনেকগুলো ওয়ার্ড দিয়েছি, তারপর সংজ্ঞা দিয়েছি, উদাহরণ দিয়েছি।
দিয়ে বোঝানোর চেষ্টা করেছি। আশা করি কিছুটা হলেও তুমি বুঝতে পেরেছো। তো এই ভিডিও সম্পর্কে কোনো মতামত বা কোনো কিছু বলার থাকলে কমেন্ট সেকশনে জানিয়ে দিতে পারো, আর ভিডিওটি বেশি বেশি শেয়ার করতে পারো। ধন্যবাদ সবাইকে।